কোর্টে কি হলো সেই ব্যাপারটা বিশ্লেষণ করবে আমাদের যে আইনজীবী মাননীয় ফিরদৌস শামীম মহাশয়। আপনারা মাননীয় ফিরদৌস শামীম মহাশয়ের মুখ থেকে আজকের বক্তব্যটা শুনে নিন। আজকে মহামান্য বিচারপতি সঞ্জয় কারোল এবং মহামান্য বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে আজকে ডিএ মামলাটি ছিল এবং 13 নম্বর আইটেম হিসেবে ছিল, এবং মামলাটি ওঠার পরেই রাজ্য সরকারের পক্ষ থেকে প্রচেষ্টা করা হয় যাতে ম্যাটারটিকে একটু ডিলে করে দেওয়া যায়, কারণ ডিলে ট্যাকটিস ওদের প্রথম থেকেই ছিল। 16ই মের যে নির্দেশ, সেই নির্দেশ পালিত হয়নি বলে আমরা, অর্থাৎ কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদের পক্ষ থেকে মলয়দা আছেন, এখানে শ্যামলদা রয়েছেন, তারা ওই 6 সপ্তাহ পেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নোটিশ দিয়ে তারপরে কন্টেম্পট অ্যাপ্লিকেশন করেছিলেন। সেই কন্টেম্পট অ্যাপ্লিকেশনটি আজকে শুনানির জন্য ছিল। সঙ্গে রাজ্য সরকার যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছিলেন সেটিও ছিল লিস্টে, অ্যাজ ওয়েল এজ এসএলপিটি, অর্থাৎ মূল এসএলপিটি সেটিও ছিল। অর্থাৎ 3টে মামলা, একটা এসএলপি, আমাদের করা কন্টেম্পট এবং রাজ্য সরকারের করা যে অ্যাপ্লিকেশন, মডিফিকেশন অ্যাপ্লিকেশন, এই 3টে মামলায় ছিল। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে আইনজীবীরা তারা বলার চেষ্টা করেন যে আমরা তো আজকে বুঝেছি যে শুধু অ্যাপ্লিকেশনের শুনানি হবে। তারা খুব একটা প্রস্তুত নন, সেটাই হাবে ভাবে বোঝাতে চেয়েছেন। কিন্তু এবং তারা ডিলে ট্যাকটিস নিয়েছিলেন, বলছিলেন প্রথমে আগামী সপ্তাহে রাখুন। আমরা অপোজ করি, আমরা বলি না, আমাদের এটি দ্রুত শুনানি করতে হবে, এবং সেই জন্য আগামীকাল মামলাটি রেখেছেন। কিন্তু আগামীকাল মহামান্য বিচারপতিদ্বয় বলেছেন ওই 25% এরিয়া ডি এর বিষয় নয়, পুরো মামলাটি শুনে নেবেন, এবং কে কতক্ষণ শুনানি করবেন সেই সময়টিও তিনি জানতে চান। মহামান্য বিচারপতি সঞ্জয় কারোল তিনি জানতে চান, এবং আমাদের পক্ষ থেকে বলা হয় আমরা আধ ঘন্টা নেব সময়, এবং তারা রাজ্য সরকার তারা সময় নেবেন, অন্যান্য যারা কাউন্সিল রয়েছেন তারাও সেই রেসপেক্টিভ টাইম বলেছেন। অর্থাৎ আগামীকাল মূল মামলাটির শুনানি সম্পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ 100% এরিয়া ডিএই দিতে হবে কিনা আগামীকাল মূলত শুনানি হবে, যে হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশটি থাকবে নাকি থাকবে না। আমরা আশাবাদী, আমরা 6বার জিতেছি, আমরা 7মবারেও জিতবো, এবং সেই জন্য 25% এরিয়া ডি এর বিষয় না, একেবারে 100% এরিয়া ডিএ দিতে হবে কিনা। অর্থাৎ যদি রায়টি থাকে কলকাতা হাইকোর্টে, তাহলে 100% এরিয়া ডিএ দিতে হবে। এবং আমরা প্রত্যাশা করি যে নিশ্চিতভাবে ডিএ যে মামলা, সেই মামলায় আমরা যেমন 6বার জিতেছি, কনফেডারেশনের পক্ষ থেকে আজ প্রায় 10 বছর তারা মামলায় লড়াই করছেন, এই মলয়দা শ্যামলদারা। ফলে এই 10 বছর তাদের যে লড়াই, সেই লড়াইয়ের পরিসমাপ্তি ঘটবে আগামীকাল, এই প্রত্যাশা রাখি। তার কারণ মহামান্য বিচারপতিদের বলে দিয়েছেন আগামীকাল সম্পূর্ণ মামলাটি শুনানি করবেন, এবং সেই জন্য সম্পূর্ণ মামলাটি শুনানি হলেই রেসপেক্টিভ টাইম নিয়ে তারপরে এসএলপি যদি ডিসমিসড হয়ে যায় 100% এরিয়া ডিএই আমরা হকদার, যেটা হকদার আমরা সেটা পাবো, এই প্রত্যাশা রাখি। তার কারণ 25% ইন্ট্রিম নির্দেশ এই মহামান্য বিচারপতি সঞ্জয় কারোলের যে বেঞ্চ ছিল এর আগে, সেই বেঞ্চই দিয়েছিলেন। আমরা অত্যন্ত আশাবাদী যে আগামীকাল মামলার শুনানি সম্পূর্ণ হবে, আগামীকাল শুনানি শুরু হলেই সম্পূর্ণ হয়ে যায়। আমরা নিশ্চিতভাবে যে রায় কলকাতা হাইকোর্ট দিয়েছিল, যে রায় ট্রাইব্যুনাল দিয়েছিল, সেই রায় বহাল থাকবে, বলবৎ হবে, এবং সেই ক্ষেত্রে আমরা আমাদের যে হারিয়ে যাওয়া যে ডিএ সেটি ফেরত পাবো। তার কারণ ডিএ এনফোর্সেবল রাইট হিসেবে কলকাতা হাইকোর্ট বলেছেন, অ্যাজ ওয়েল এজ ট্রাইব্যুনাল বলেছেন। ফলে এই যে আইনসঙ্গত ন্যায়সঙ্গত অধিকার, সাংবিধানিক অধিকার, যেটা হাইকোর্টে প্রতিষ্ঠা করতে আমরা সক্ষম হয়েছিলাম, সেটি বহাল থাকবে বলে। তো আজকে ছিল সুপ্রিম কোর্টের ডিএ মামলার শুনানি। আপনারা শুনলেন ফিরদৌস শামীম তিনি কি বললেন, যে মামলাটি আগামীকাল সুপ্রিম কোর্টে আবার পুনরায় উঠবে, এবং তিনি আশাবাদী যে আগামীকালই এর রায় আসবে এবং এনাদের পক্ষেই আসবে, যে যারা ডিএ মামলাকারী রয়েছেন তারা মামলা জিতবেন, এমনটাই আশাবাদী ফিরদৌস শামীম। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে ফিরদৌস শামীম পরিষ্কার বললেন যে রাজ্য সরকার চাইছে এটাকে ডিলে করতে, যাতে আরো দেরি করে করা যায়। তার কারণ আপনারা তো জানেন যে সামনেই এসএসসি পরীক্ষা রয়েছে, এটা ডিলে করতে করতে যদি এই বছর ডিসেম্বর মাস পেরিয়ে যায়, তাহলে এই মুহূর্তে যারা চাকরিতে রয়েছে তাদেরকে তাহলে আর ডিএটা দিতে হবে না, এমনটাই তারা একটা প্ল্যান করছে রাজ্য সরকার। কিন্তু আইনজীবী ফিরদৌস শামীম তিনি পরিষ্কার করে বলে দিলেন। তো একটা জিনিস বোঝার চেষ্টা করুন, যেখানে রাজ্য সরকার ডিএ দিতে পারছে না, সেখানে ক্লাবগুলিকে যে অনুদান দেওয়া হচ্ছে দুর্গাপূজা, আপনারা অবশ্যই এতক্ষণে জেনে গেছেন যে প্রত্যেক ক্লাবকে দেওয়া হবে 1,10,000 টাকা করে। কত ক্লাব রয়েছে আপনাদের পুরো হিসাবটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, ক্লাব রয়েছে 45,000, এবং প্রতি ক্লাব পিছু পাবে 1,10,000।
তাহলে টোটাল কত টাকা দাঁড়াচ্ছে? 495 কোটি টাকা। 495 কোটি টাকা। সে যদি একটা শিক্ষকের মাইনেও 30,000 টাকা হয়, সেখানেও যদি আপনি হিসেব করে দেখতে পারেন যে বছরে 13,750 জনের নিয়োগ করা যাবে এই টাকাতে। মানে প্রত্যেক বছর যদি টিচার্স রিক্রুটমেন্ট হয়, মানে শুধু এই যে অনুদানে টাকাটা যাচ্ছে এই টাকাতেই হয়ে যাবে। মানে রাজ্য সরকারকে নতুন করে কোনো টাকাই খরচ করতে হবে না। তাহলে রাজ্য সরকার নিয়োগ না করে কেন ক্লাবগুলোকে টাকা দিচ্ছে? আমি এর আগেও বলেছিলাম, আজকে বলছি, এর পরেও বলবো একটাই কথা, 5 বছরে রাজ্য সরকার কি কাজ করলো না করলো সেটা সাধারণ মানুষ জানে, কিন্তু রাজ্য সরকার তার কোনো হিসেব রাখে না, রাখতেও চায় না। তার কারণ তারা জানে যে আমরা বছরে একদিন খাটবো, জোর করে হোক, ছাপ্পা করে হোক, মানুষকে ভয় দেখিয়ে হোক, ভুল বুঝিয়ে হোক, মানুষকে টাকা খাইয়ে হোক, যে করে হোক, আমি শুধু একদিন ভোটটা করে নেব, বাকি 5 বছর আমি বসে বসে কাটিয়ে দেব। এটাই হচ্ছে তৃণমূলের স্ট্র্যাটেজি, সেটা আপনারা ইতিমধ্যে জেনেও গেছেন। এবং আর তিনি তো সবসময় বলেই থাকেন যে টাকা নেই, টাকা নেই, কিন্তু এই টাকা কোথা থেকে যাবে তাহলে? এর উত্তর কি মাননীয় দিতে পারবে? কেউ দিতে পারবে না। তার কারণ যে আমি শিক্ষক নিয়োগ করব না, শিক্ষা খাতে আমি ব্যয় করব না, কোনো মানুষকে চাকরি দেব না, আমি ডিএ দেব না, আমি কিচ্ছু করব না, শুধু আমি ক্লাবগুলিকে অনুদান দেবো, 1000 টাকা করে লক্ষ্মী ভান্ডার দেবো, আমার ভোট চাই। আলটিমেট কোথায় জল জমলো, কোথায় 5 মাসের শিশু কন্যা জলে পড়ে মারা গেল, কোথায় বিদ্যুৎস্পৃষ্ট হলো, কোথায় রাস্তা খারাপ, গাড়ি উল্টো, কার কি যায় আসে? কারোর কিছু যায় আসে না। বিশেষ করে শাসক দলের কিছু যায় আসে না, বিরোধীরা শুধু চিৎকারই করে, কিছু লাভ হয় না। তো সেক্ষেত্রে ক্লাবগুলোর পিছনে যেটা যাচ্ছে 495 কোটি টাকা। তো আপনারা এবার চিন্তা করুন যে উন্নতি বা উন্নয়ন রাজ্যে কোথায় হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।